আপনি যদি বিশ্বকাপের প্রথমে সবাইকে জিজ্ঞেস করতেন যে এবার আপনার টপ 5 ফেভারিট কারা, এই 4টা দল মোটামুটি সবার লিস্টেই ছিল। ওকে। তারা যে পজিশনাল বল সার্কুলেট করতে থাকে, কিন্তু ওই যে দ্য ম্যাজিক মোমেন্ট, ওটা কিন্তু ইয়ামাল। ওয়ার্ল্ড কাপ নিয়ে উত্তেজনাটা শুরু থেকে যেমন ছিল, এখন আসলে 4 দলে এসে যখন ঠেকেছে উত্তেজনাটা আরো অনেক বেড়ে গেছে এবং খুবই আশ্চর্যজনকভাবে ফিফা র্যাঙ্কিং এর 1 2 3 4 চারটা দলই আসলে সেমিফাইনালে। এটা একটু একটু আশ্চর্যজনক কিনা? না, আশ্চর্যজনক তো না, কারণ র্যাঙ্কিংয়ে টপ 4টা দল খেলবে এটাই তো সবচেয়ে স্বাভাবিক। স্বাভাবিক। এবং আপনি যদি বিশ্বকাপের প্রথমে সবাইকে জিজ্ঞেস করতেন যে এবার আপনার টপ 5 ফেভারিট কারা, এই 4টা দল মোটামুটি সবার লিস্টেই ছিল। ওকে। হয়তো পর্তুগাল, আমার ব্রাজিল। লিস্টে পর্তুগালও ছিল। পর্তুগাল ছিল, কারোর লিস্টে পর্তুগাল ছিল, কারোর ব্রাজিল ছিল। বিশ্বকাপ শুরু হওয়ার পর কারোর নেদারল্যান্ডস ছিল। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। কিন্তু এই 4টা দল সবার জন্য কমন ছিল, সো একদমই স্বাভাবিক। এবং আপনি যদি পুরো বিশ্বকাপে এই দলগুলোর পারফরমেন্স দেখেন, এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের শট নেওয়া দল হচ্ছে ফ্রান্স, তারা সেমিফাইনালে। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দেওয়া দল আর্জেন্টিনা, তারা সেমিফাইনালে। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি পজিশন ধরে রাখা দল স্পেন, তারা তারা সেমিফাইনালে। এবং সবচাইতে রেজিলিয়েন্ট পারফর্ম করা মেক্সিকোকে 10 জন নিয়েও তাদের ঘরের মাঠে হারিয়ে দেওয়া সেই মানে যে দমের যে ইয়েটা পরীক্ষাটা দেয়া ইংল্যান্ড, তারাও হচ্ছে সেমিফাইনালে। সো খুবই ইন্টারেস্টিং, আমরা 4টা দলকে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে দেখতে যাচ্ছি। এবং আপনি যদি লড়াইগুলোও দেখেন, লড়াইগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। যেমন ফ্রান্স ভার্সেস স্পেনের খেলাটাই যেমন যদি দেখেন, যে পজিশন ভার্সেস ভার্টিক্যালিটি, এবারে স্পেনের যে পজিশনাল গেম প্লে, তাদের প্রথমে কিছু হিকাপস ছিল, তারা কেপ ভার্দের সাথে ড্র দিয়ে শুরু করেছিল, কিন্তু তাদের নিকো উইলিয়ামস আর ইয়ামালেরও যে একটা ইনজুরি সমস্যা ছিল, সেটা কিন্তু তারা খুব বুদ্ধিমত্তার সাথে তারা অ্যাডজাস্ট করে গেছে। নিকো উইলিয়ামস এখনও ফিট না, আমি জানি না সেমিফাইনালে সে স্টার্ট করবে নাকি। হয়তো এই ম্যাচে তার স্টার্ট করাটা খুব ইয়ামালের জরুরি। পারফরম্যান্স কিন্তু আমাকে একটু হতাশ করেছে এবার। ইয়ামালের কাছ থেকে যতখানি প্রত্যাশা ছিল সেটা তো এই বিশ্বকাপে দেখাতে পারলো না। অ্যাটলিস্ট গত ইউরোতে ইয়ামালের যে ঝলকটা ছিল সেটা একদম, আমরা ওইটাই। দেখতে পাইনি, তার ডিসাইসিভনেসের যে ব্যাপারটা। এবং নট অনলি ইউরো, তারপরে তো ক্লাব ফুটবলেও সে দারুণ পারফর্ম করে বার্সাতে তো যাচ্ছে। তার খেলা নিয়ে কোনো সন্দেহই নেই, সন্দেহই মানে ফুটবলারদের যে ব্যাপারটা এবং থাকে। আমার মনে হয় বার্সেলোনায় তার যে ফর্ম ছিল, যেই ছন্দে খেলছিল, ওইটার জন্য আসলে ন্যাশনাল টিমে একেবারে অটো চয়েসই ছিলেন লামিন ইয়ামাল। অবশ্যই, কারণ মানে আমি যে ব্যাপারটা বলতে যাচ্ছিলাম যে অনেক প্লেয়ার থাকে যে ক্লাবে ভালো পারফর্ম করে এসে ন্যাশনাল টিমে সেটা রিফ্লেক্ট করতে পারে না। ইয়ামাল কিন্তু ওই জায়গাটাতে আবার খুব পারদর্শী। ইয়ামালের যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে এই সিজনের লাস্টের দিকে সে একটা ইনজুরিতে Injured ছিলেন। পড়েছিল, সো ওইখান থেকে কিন্তু তার ফিরে আসতে একটু টাইম লেগেছে। বাট তবুও বলবো যে স্পেনের যে মূল স্পার্ক, বলবো যে তারা যে পজিশনাল বল সার্কুলেট করতে থাকে, কিন্তু ওই যে দ্য ম্যাজিক মোমেন্ট, ওটা কিন্তু ইয়ামালের ওই ড্রিবল, ওইখান দিয়েই কিন্তু ডিফেন্ডাররা চমকিত হয়। তারা হচ্ছে তাদেরকে সে অ্যাট্রাক্ট করে তাদের ড্রিবলের সাথে, এবং অন্যদের জন্য স্পেস ক্রিয়েট করার একটা চেষ্টা করে। ওই কাজটা কিন্তু ইয়ামাল আবার করে যাচ্ছে। বাট স্পেন সমর্থক যারা আছে তারা হয়তো একটু আশা করবেন যে সে আরও একটু গোল করবেন, গোল অ্যাসিস্ট করবেন, ডিরেক্ট কন্ট্রিবিউশনটা হয়তো সেমিফাইনালে দেখতে চাইবে। ফুটবল ইতিহাসের আসলে একটা ইতিহাসে পুনরাবৃত্তি বলা যায়, যেমন 1970 এবং 1990-এ এরকম সাবেক 4 বিশ্ব চ্যাম্পিয়ন এরাই আসলে সেমিফাইনালিস্ট ছিল। এবারও সেরকমই একটা ঘটনা যে 4 ফাইনালিস্টই এবার সেমিফাইনালে। সো এই ফুটবলের যে ইতিহাসের পুনরাবৃত্তি, এইটা একটু নস্টালজিক হয়ে গেল কিনা বিষয়টা সবার জন্য। যারা ওই টাইমে যারা বিশ্বকাপ তারা তো দেখেছেন হয়তো তাদের জন্য অনেকেই নাই, nostalgia। অনেকেই না, 90-তে যারা এবং জন্মগ্রহণ হ্যাঁ, করেছেন তারা তো অনেকেই হয়তো ইতিহাসের, আছেন। জি অবশ্যই, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ইতিহাসের পুনরাবৃত্তি এবং এরকম স্ট্যাটিস্টিক্যাল ম্যাচ অনেকদিন পরে আসলে হলো, কারণ আমরা গত কয়েকটা বিশ্বকাপে দেখেছি যে সেমিফাইনালে কিছু সারপ্রাইজিং অ্যাপিয়ারেন্স ছিল। 2002 সালে সেই টার্কি থেকে শুরু করে গতবার মরক্কো, তার আগে ক্রোয়েশিয়া। সো এবারের থেকে এবার হচ্ছে 2006 সালেও প্রবাবলি এরকম 4টি ইউরোপিয়ান শক্তিশালী দল ছিল, বাট তারা সাবেক চ্যাম্পিয়ন ছিল না তখনও। পর্তুগাল উঠেছিল। সো এইবার আসলে তারা চ্যাম্পিয়ন হয়ে আসলে ওই জায়গাটাতে এসেছে। সো এবারও একটা ফ্যান্টাস্টিক লড়াই, বিশেষ করে 2006 সালে যেরকম খুব দুইটা ফ্যান্টাস্টিক সেমিফাইনাল ম্যাচ হয়েছিল। আর বিশেষ করে আমরা যারা ছোটবেলায় দেখেছি যে ইটালি জার্মানির যে ম্যাচটা ছিল, অ্যাবসোলুট ক্লাসিক, এবং আমরা এখনো ক্লাসিক ড্রামা অ্যাকচুয়ালি। আর এখন তো ইতালি জার্মানিকে আসলে ওয়ার্ল্ড কাপের মঞ্চে আমরা দেখবো কি দেখবো না সেটা নিয়েই এটা একটা বড় ফুটবল ফ্যানদের জন্য একটা দুর্ভাগ্য যে হতাশাজনক বিষয়। তাদেরকে ওই চেহারায় দেখা যাচ্ছে না। কিন্তু
আমরা এক্সপেক্ট করি, যদি নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দেখি, আমরা হয়তো এরকম দুটি ক্লাসও এইবারের বিশ্বকাপে দেখার প্রত্যাশা করব।